বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর অর্থনীতির শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশাই করি। তো শিক্ষার্থীরা, এর আগে তোমাদের সাথে আমার একটি ক্লাস হয়েছে, পরিচিতি ক্লাস। সেখানে পরিচয়ের পাশাপাশি আমি তোমাদের অর্থনীতি সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম এবং অর্থনীতির প্রথম এবং দ্বিতীয় পত্রের সিলেবাস নিয়ে ও মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করা হয়েছিল। তো শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আজকে আমরা দেখব অর্থনীতির সংজ্ঞা এবং অর্থনীতির ক্ষেত্র, বিষয়বস্তু ও পরিধি নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখব কি অর্থনীতির সংজ্ঞা। অর্থনীতির সংজ্ঞা অর্থনীতির সংজ্ঞা তারপর আলোচনা করা হবে কি অর্থনীতির ক্ষেত্র, অর্থনীতির ক্ষেত্র, বিষয়বস্তু বা পরিধি আলোচনা করো। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ, অর্থনীতির সংজ্ঞা দিতে যে অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি ইকোনমিক্স। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কি ইকোনমিক্স। এই ইকোনমিক শব্দটি এসছে প্রাচীন গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে। প্রাচীন গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে কি ইকোনমিক শব্দটি এসছে। আর ওইকোনমিয়াটা কি গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে এসছে। আর এই ওইকোনমিয়া শব্দটি কি দুটি অংশে বিভক্ত ছিল। ওইকোনমিয়া শব্দটি দুটি অংশে বিভক্ত। একটি হচ্ছে কি ওইকোস, OIKOS, ওইকোস অর্থ হচ্ছে কি গৃহ। আরেকটি হচ্ছে কি নিমেন্স, NEMEIN, নিমেন অর্থ কি ব্যবস্থাপনা। তো শিক্ষার্থীরা, এখানে দেখা যাচ্ছে কি উৎপত্তিগত দিক থেকে অর্থনীতি হচ্ছে কি গৃহ ব্যবস্থাপনা সম্পর্কিত বিজ্ঞান। ওইকোস অর্থ গৃহ আর নিমেন অর্থ হচ্ছে কি ব্যবস্থাপনা। তাহলে উৎপত্তিগত দিক থেকে অর্থনীতি হচ্ছে কি গৃহ ব্যবস্থাপনা সম্পর্কিত বিজ্ঞান। পরবর্তীতে সময়ের পরিবর্তনের সাপেক্ষে, কালের আবর্তে সময়ের পরিবর্তনের প্রেক্ষাপটে অর্থনীতির সংজ্ঞার ব্যাপক পরিবর্তন সাধিত হয়। যেমন অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করেছিলেন। তিনি অর্থনীতিটাকে সম্পদের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছিলেন। আর
ওনার সংজ্ঞাটি একটি বিখ্যাত বইয়ের মাধ্যমে প্রকাশ হয়েছিল। বইটির নাম ছিল কি ওয়েলথ অফ নেশনস। তো শিক্ষার্থীরা অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করেছিলেন ওনার একটি বিখ্যাত বইয়ের মাধ্যমে। বইটির নাম ছিল অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অফ নেশনস। বইটিকে সংক্ষেপে বলা হয় কি ওয়েলথ অফ নেশন। ওয়েলথ WEALTH ওয়েলথ অফ নেশনস ওয়েলথ অফ নেশনস নামক বইয়ে উনি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করেছিলেন এবং বইটি পাবলিশড হয়েছিল কত সালে? 1776 সালে। 1776-এ ওয়েলথ অফ নেশনস নামক বইয়ে বলেছিলেন অর্থনীতি হচ্ছে কি সম্পদের বিজ্ঞান। এটা কি করে? জাতীয় সম্পদের কারণ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে। অর্থাৎ ওনার সংজ্ঞার মধ্যে সম্পদকে নিয়ে আলোচনা করা হয়েছে, সম্পদকে কারণ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে, যার কারণে তিনি অর্থনীতিটাকে কি সম্পদের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন। তো শিক্ষার্থীরা এখানে একটা জিনিস লক্ষণীয় যে অ্যাডাম স্মিথকে কিন্তু অর্থনীতির জনক বলা হয়। কেন বলা হয়? কারণ উনি একমাত্র অর্থনীতিবিদ যিনি সর্বপ্রথম অর্থনীতিকে বিজ্ঞান হিসাবে দাঁড় করিয়েছিলেন। সেজন্য ওনাকে কি অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়ে থাকে। তার পরবর্তীতে আলফ্রেড মার্শাল নামে আরেকজন অর্থনীতিবিদ, কি আলফ্রেড মার্শাল, আলফ্রেড মার্শাল আলফ্রেড মার্শাল অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করেছিলেন প্রিন্সিপালস অফ ইকোনমিক্স নামক বই। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স ইকোনমিক্স প্রিন্সিপালস অফ ইকোনমিক্স নামক বইয়ে অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করেছিলেন। এখানে আলফ্রেড মার্শাল ছিলেন একজন অধ্যাপক। তো অধ্যাপক মার্শাল প্রিন্সিপালস অফ ইকোনমিক্স নামক বইয়ে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করেছিলেন। আর বইটি পাবলিশড হয়েছিল 1890 অর্থাৎ 1890 সালে। সংজ্ঞাটি ছিল এরকম যে অর্থনীতি হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা বিজ্ঞান যা কি করে মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। অর্থাৎ এক্ষেত্রে দেখানো হয়েছে কি যে মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করবে। অর্থাৎ এখানে মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং মানুষের দৈনন্দিন কার্যাবলীকে কি প্রাধান্য দেওয়া হয়েছে। তো আলফ্রেড মার্শাল অর্থনীতিকে কি কল্যাণের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছিলেন প্রিন্সিপালস অফ ইকোনমিক্স নামক বইয়ে, এবং বইটা পাবলিশড হয়েছিল কত সালে? 1890 সালে। তো শিক্ষার্থীরা আমরা আরেকটি সংজ্ঞা দেখব, সেটি হচ্ছে কি এল রবিনসের সংজ্ঞা। এল রবিনস অর্থনীতিকে কি অপ্রাচুর্যের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন। কি অপ্রাচুর্যের বিজ্ঞান? অপ্রাচুর্য মানে হচ্ছে কি যেখানে প্রাচুর্যতা কম, আর প্রাচুর্যতা কম কোথায়? যেখানে সম্পদ কম। তো সেক্ষেত্রে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল রবিনস ছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এল রবিনস মানে লায়নেল রবিনস অর্থনীতির যে গুরুত্বপূর্ণ সংজ্ঞাটি প্রদান করেছিলেন তার একটা বিখ্যাত বইয়ের মাধ্যমে। আমি বইটির নাম লিখছি, অ্যান এসে অন দ্য নেচার অন দ্য নেচার and significance of economic science and significance significance
significance, CANCE, nature and significance of economic science, economics, economics science, CIANC, an essay on the nature and significance of economics and science। এই বইটি পাবলিশড হয়েছিল কত সালে? 1931, অর্থাৎ 1931 সালে উনি ওনার an essay on the nature and significance of economic science নামক বইয়ে বলেছিলেন, ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স which studies human behavior as a relationship between ends and scarce means which have alternative uses। অর্থাৎ অর্থনীতি একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমাবদ্ধ সম্পদের মাঝে মানবীয় আচরণ বিশ্লেষণ করে। অর্থাৎ অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যা কি করে, যে আমাদের যে অভাব অসীম, সম্পদ কম এবং এই সম্পদ দ্বারা কিভাবে অসীম অভাব পূরণ করা যায় সেটার মধ্যে কি সমন্বয় সাধন করে। অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে কি করে আমাদের অসীম অভাব পূরণ করার চেষ্টা করে কে? অর্থনীতি। আর এই সংজ্ঞাটি দিয়েছিলেন কে? লায়নেল রবিন্স। তো এক্ষেত্রে লায়নেল রবিন্সের সংজ্ঞার মধ্যে আমরা কি তিনটি বৈশিষ্ট্য দেখতে পারি। কয়টি বৈশিষ্ট্য রবিন্সের সংজ্ঞার মধ্যে? তিনটি বৈশিষ্ট্য খুঁজে পাই। নাম্বার 1 কি? অভাব অসীম বা অসীম অভাব। নাম্বার 2 কি? সীমিত সম্পদ। নাম্বার 3 সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। তাহলে কি আমরা এল রবিন্সের সংজ্ঞার মধ্যে তিনটি বৈশিষ্ট্য পাই। একটা হচ্ছে অসীম অভাব, সীমিত সম্পদ এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। এখানে অসীম অভাব বলতে বোঝানো হচ্ছে আমাদের অভাবের কোনো শেষ নাই। একটা অভাব শেষ হতে না হতেই কি আরেকটি অভাব দেখা দেয়। আর সম্পদ সীমিত সম্পদ বলতে বোঝানো হচ্ছে যে আমাদের যে অভাব অসীম, অভাবের তুলনায় সম্পদটা কি কম। যদি অভাবের তুলনায় সম্পদটা বেশি থাকতো বা অভাবের তুলনায় যদি সম্পদ যে পরিমাণে অভাব, সম্পদ যদি সে পরিমাণে থাকতো, তাহলে আমরা কি আমাদের যে অসীম অভাব সেটা বুঝতে পারতাম না। আর অভাবের তুলনায় এখন বুঝতে পারি কি জন্য? কারণ অভাবের তুলনায় সম্পদটা কম। আচ্ছা, আর এই সীমিত সম্পদের বিকল্প ব্যবহার বলতে বোঝানো হয় যে একটা জিনিস দিয়ে অনেকগুলো অভাব পূরণ করাকে। যেমন ধরো আমরা আমাদের যেহেতু অভাব অসীম, সেক্ষেত্রে আমরা একটা জিনিস দিয়ে অনেকগুলো অভাব পূরণ করতে পারি। যেমন ধরো আমরা মোবাইল ফোন দিয়ে কি করি? কথা বলি। এছাড়া ফোনটা আমরা কি ছবি তোলার কাজে ব্যবহার করি, গান শোনার কাজে ব্যবহার করি। এছাড়া কি করতে পারি? সোশ্যাল মিডিয়ার সাথে যোগাযোগ রক্ষা করি। তারপরে আমরা কি এটা দিয়ে বিভিন্ন বিনোদনমূলক কাজ করে থাকি, এটসেট্রা অনেক কিছু করে থাকি একটা ফোনের মাধ্যমে। তো এই হচ্ছে তোমার সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। ফোনটাকে শুধু আমি কথা বলার কাজে ব্যবহার না করে আমি আরো অনেক ধরনের অভাব পূরণ করছি। অর্থাৎ মোবাইলটাকে আমি বিকল্পভাবে ব্যবহার করে বিভিন্ন মুখে অভাব পূরণ করতে পারছি। এটাই হচ্ছে কি সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। তো শিক্ষার্থীরা, আমরা অর্থনীতির যে তিনটি সংজ্ঞা দেখলাম, অ্যাডাম স্মিথ,
আলফ্রেড মার্শাল এবং এল রবিন্স, এই তিনটা সংজ্ঞার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞাটি কি? এল রবিন্সের সংজ্ঞা। কেননা এই সংজ্ঞার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের যে অভাবটা অসীম, আমাদের সমস্যাটা কি? অভাব অসীম। কেন এই অসীম অভাব? কারণ সম্পদ কি? সীমিত। আর এই অভাবটা কিভাবে, এই সমস্যাটা কিভাবে দূর করা যাবে? সীমিত সম্পদেরকে বিকল্পভাবে ব্যবহারের মাধ্যমে কি দূর করা যাবে। এই হচ্ছে তোমার অর্থনীতির সংজ্ঞা। আর এক্ষেত্রে আমরা তিনটা সংজ্ঞায় পড়ে রাখবো। তিনটা সংজ্ঞা অর্থনীতিতে সব গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা কোনটি? সেটা হচ্ছে কি এল রবিন্সের সংজ্ঞা। শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় কোশ্চেনটা ছিল কি, যে অর্থনীতির ক্ষেত্র, বিষয়বস্তু বা পরিধি। তো সেই ক্ষেত্রে আমরা যদি অর্থনীতির ক্ষেত্র বা বিষয়বস্তু বা পরিধি নিয়ে আলোচনা করতে যাই, তাহলে কি এর পরিধি ব্যাপক ও বিস্তৃত। এটা কি কি নিয়ে আলোচনা করে? এর আলোচনার ক্ষেত্রগুলো কি? যেমন ধরো, অর্থনীতি কি করে? সমাজবদ্ধ মানুষ নিয়ে আলোচনা করে। যেমন যে মানুষ সমাজে বসবাসের উপযোগী, অর্থনীতিকে তাকে নিয়ে আলোচনা করে। সমাজে বসবাসের উপযোগী না, যেমন পাগল, দরবেশ, ফকির, তারা কি সমাজে বসবাসের উপযোগী না, সেজন্য অর্থনীতি তাদের আলোচনার বিষয়বস্তু না। অর্থনীতি যেসব মানুষ সমাজে বসবাস করতে সক্ষম তাদের নিয়ে কি আলোচনা করে। তার পরবর্তীতে অর্থনীতি কি? অর্থনৈতিক কাজ নিয়ে আলোচনা করে। যে কাজের সাথে অর্থ উপার্জনের সম্পৃক্ততা আছে, অর্থনীতি সে কাজ নিয়ে আলোচনা করে। যেমন একজনকে তুমি সারা দিন কাজ করে দিলে, বিনিময়ে কোনো পারিশ্রমিক নিলে না, তাহলে সেটা কি অর্থনৈতিক কাজ হবে না। যদি এটার বিনিময়ে পারিশ্রমিক নাও, পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক নাও, তাহলে সেটা কি অর্থনৈতিক কাজ হবে। তাহলে অর্থনীতি কি? অর্থনৈতিক কাজ নিয়ে আলোচনা করে। এছাড়া অর্থনীতি আলোচনা করে কি উৎপাদন করতে হবে, কিভাবে করতে হবে, কার জন্য করতে হবে, অর্থাৎ কি উৎপাদন করতে হবে, এটা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। যেমন আমাদের অভাবের তো কোনো শেষ নাই, একটা অভাব পূরণ হতে না হতে আরেকটা অভাব এসে হাজির হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অর্থনীতি সে বিষয় নিয়ে আলোচনা করবে যে আমাদের এই যে অসীম অভাবের মধ্যে অভাবের গুরুত্ব অনুসারে যে অভাবটি সবচেয়ে আগে পূরণীয়, অর্থনীতি সে অভাবের গুরুত্ব অনুসারে সে সিলেক্ট করে কোন অভাবটি আগে পূরণ করবে, অর্থাৎ কি উৎপাদন করবে। তারপরে এক্ষেত্রে কি করবে? ভোক্তা তার যুক্তিশীল আচরণের দ্বারা সিদ্ধান্ত নেবে যে সে কোন দ্রব্যটা আগে উৎপাদন করবে। তারপর হচ্ছে কিভাবে উৎপাদন করবে। উৎপাদনের তো অনেক কৌশল আছে। উৎপাদন করতে বিভিন্ন ধরনের উপকরণের প্রয়োজন হয়। তবে অর্থনীতি আলোচনা করবে যে উপকরণ যার কাছে সহজলভ্য বেশি, সে উপকরণটা নিয়ে কি দ্রব্য সামগ্রী উৎপাদন করবে। এবং যেভাবে উৎপাদন করলে কি খরচ সর্বনিম্ন হবে, মুনাফা সর্বোচ্চ হবে, অর্থনৈতিক কল্যাণ হবে, সেটা কি অর্থনীতি সিদ্ধান্ত দিয়ে দেয়। অর্থনীতি আলোচনার মাধ্যমে আমরা কি জানতে পারি। তার পরবর্তীতে হচ্ছে কি কার জন্য উৎপাদন করব, এক কথায় কি মানুষের জন্য। কিন্তু এটাকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে বিষয়টা এরকম হবে যে মানুষের জন্য এমনভাবে দ্রব্য সামগ্রী উৎপাদন করতে হবে যাতে এটা সুষম বন্টন হয়, বন্টনে যাতে অসমতা না থাকে, অর্থাৎ কেউ পাবে কেউ পাবে না, ওরকম না। যে উৎপাদিত পণ্যটা সুষম বন্টন নিশ্চিত করতে হবে। কেউ পেলো না, তাতে তো সামাজিক কল্যাণ হবে না। আর অর্থনীতি তো সামাজিক কল্যাণ নিয়ে আলোচনা করে। তাহলে কি কার জন্য উৎপাদন করব? মানুষের জন্য। তবে উৎপাদিত পণ্যটার সুষম বন্টন যাতে নিশ্চিত হয়, সেদিকে কি খেয়াল রেখে উৎপাদিত পণ্যটা ডিস্ট্রিবিউশন করতে হবে। এই হচ্ছে মোটামুটি। এছাড়া অর্থনীতি আলোচনা করবে উৎপাদন, বিনিময়, ভোগ, এটসেট্রা অনেক কিছু নিয়ে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই কি অর্থনীতি এর আওতাভুক্ত, অর্থাৎ এর পরিধিটা কি ব্যাপক ও বিস্তৃত। অর্থাৎ আমরা সহজভাবে বুঝতে পারি, একটা মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সে অর্থনীতির আওতাভুক্ত, অর্থনীতির মধ্যে থাকে। যেমন একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে কি ভোগ করতে হয়, আর ভোগ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। তারপরে এই ভোগ করতে যে কি দ্রব্য সামগ্রীর
চাহিদার সৃষ্টি হয়। আর এই চাহিদা পূরণ করতে যেয়ে কি করতে হবে, উৎপাদন করতে হবে। উৎপাদন করতে যেয়ে কি লাগবে, উপকরণ লাগবে। আর উৎপাদনের উপকরণ কি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো। তো এই যে এগুলো প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদাভাবে কি অর্থনীতির আওতাভুক্ত, এর আলোচনার বিষয়বস্তু। ও, তো সেক্ষেত্রে আমরা কি এক কথায় বলতে পারি অর্থনীতির আওতা, ক্ষেত্র বা বিষয়বস্তু কি ব্যাপক বা বিস্তৃত। অর্থাৎ আওতা বলি, পরিধি বলি, ক্ষেত্র বলি, একই কথা, যে অর্থনীতির আওতা, বিষয়বস্তু বা পরিধি ব্যাপক ও বিস্তৃত। এই হচ্ছে তোমাদের আজকের আলোচনা, যে অর্থনীতির সংজ্ঞা এবং অর্থনীতির ক্ষেত্র, বিষয়বস্তু ও পরিধি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক্লাস আর দীর্ঘায়িত না করে তোমাদের সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য।